দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জনন। জননকে আমরা ইংলিশে বলি রিপ্রোডাকশন। খুব ভালো করে বোঝো, জনন কথার অর্থ হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে বংশকে বিস্তার করা, এটাই হচ্ছে জনন। সিম্পলি মানে কোনো একটা জীব আছে, তার সংখ্যাটা বৃদ্ধি ঘটাবে যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। তাহলে একটা পুরুষ থাকবে, একটা স্ত্রী থাকবে, এদের মিলনের ফলে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, এদের মিলনের ফলে কি হবে, একটা জাইগোট পাবো, যেটা আমরা দেখলাম বিভিন্ন প্রক্রিয়া। জাইগোট তৈরি হবে 2n। এই জাইগোট থেকে কি হবে, এই জাইগোট থেকে মানে মাইটোসিস প্রক্রিয়ায় এই সংখ্যাটা বৃদ্ধি ঘটিয়ে ঘটিয়ে বহু সংখ্যক একটা জীব সৃষ্টি হচ্ছে। এই যে পুরোটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে পুরুষ এবং স্ত্রী থেকে একটা নতুন সন্তানের জন্ম হচ্ছে এবং সংখ্যাটা বৃদ্ধি ঘটছে এবং নিজের সত্তা এটাকে বা নিজের প্রজাতিটাকে বা নিজের প্রজাতির যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জনন। বোঝা গেল? তাহলে স্যার সংখ্যা তো সবারই বৃদ্ধি ঘটে, মানুষের ক্ষেত্রে যেমন সংখ্যা বৃদ্ধি ঘটে, তাহলে স্যার যতগুলো পশু পাখি প্রাণী যারা যারা আছে, উদ্ভিদ, প্রত্যেকের সংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটছে, ঘটছেই ঘটছে না? তাহলে যখন সবারই সংখ্যা বৃদ্ধি ঘটছে, তাহলে সবারই ক্ষেত্রে কিন্তু জনন সম্পন্ন হচ্ছে। তাহলে জনন মানি হচ্ছে সংখ্যা বৃদ্ধি ঘটবে। তা সংখ্যা বৃদ্ধি ঘটে না এমন কোনো জীব আছে? নেই। যে কোনো জীব আছে না কেন, প্রত্যেকটা জীবেই নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং ঘটাচ্ছে নিয়মিত। এটা প্রক্রিয়াটার নাম জনন। তো এখন দেখে নেব যে জননের কতগুলো ভাগ আছে বা কতগুলো প্রকারভেদ আছে। ঠিক আছে? একটা যদি জীবের যদি নতুন জীব উৎপত্তি না লাভ হয়, তাহলে সেটাই কি সেখান থেকে স্টপ? তাহলে কি হবে, ওর যে বংশবিস্তার হলো না, নিজের যে অস্তিত্ব আর টিকে রাখতে পারলো না। তোমরা এটা কথা হামেশাই শুনে থাকবে যে এটা আমরা বলি গ্রামগঞ্জে যে অমুকের সবগুলো মেয়ে আছে, মানে ছেলে পেলে নাই, এর মানে ওর বংশটা ওখান থেকেই স্টপ হয়ে গেল। বলে কি বলে না? কেন কথাটা বলছে? কারণ এই কথা এই জন্য বলছে, ওর ছেলে থাকলে কি হবে, ওর বংশটাকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর মেয়ে থাকলে কি বলতো, ওখান থেকে স্টপ হয়ে যাচ্ছে। কেন? ও তো অন্যের ঘরে গিয়ে মানে বংশবিস্তার সম্পন্ন করবে, ঠিক আছে, কিন্তু নিজের এই যে মানে পিতৃর দিক থেকে, পিতার সাইড থেকে সংখ্যা বৃদ্ধি ঘটছে না। তো এটা অন্য কথা যদিও, কিন্তু আমরা দেখে নেব যে প্রত্যেকটা জীব তার সংখ্যা বৃদ্ধি ঘটছে এবং সেই যে জীবটা তার নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখছে। ঠিক আছে? শোনো মন্দি, এই যে সংখ্যা বৃদ্ধির পদ্ধতি, মোদ্দা কথা জননের পদ্ধতি হচ্ছে মেইনলি দুই রকম। কি কি? একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। খুব ভালো করে বুঝবে। একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। ক্লিয়ার? এটাকে আমরা বলি, ইংলিশে বলি অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এটাকে বলি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার ব্যাপারটা বুঝতে হবে যে অ্যাসেক্সুয়ালে কি হয়, সেক্সুয়ালে কি হয়। যখন বলবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে মনে রাখতে হবে শুধুমাত্র একটাই জীব থাকবে, একটি মাত্র জীব থাকবে, একটি মাত্র জীব নিজের কি করবে, সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন অন্য একটা নতুন জীব সৃষ্টি করবে। তার নাম হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। যখন বলছি যৌন জনন, মানে এখানে যখন নতুন সন্তানের সৃষ্টি করবে বা নতুন অপত্য জীব সৃষ্টি করবে, তখন মিনিমাম দুজন দরকার, একটা পুরুষ একটা স্ত্রী। তো এখানে লিখবো দুটি জীব দরকার, দুটি জীব দরকার, একটা হবে পুরুষ আর একটা
স্ত্রী। কিন্তু যখন বলবো এই যে অযৌন জনন, শুধুমাত্র একটি জীব দরকার। তোমরা আশা করি বুঝতে পারছো। ওকে, এবারে যখন বলছি দুটি জীব দরকার যার নাম হচ্ছে যৌন জনন, এরা হচ্ছে উন্নত প্রাণী। কারা বলো? এরা উন্নত প্রাণী। যেমন মানুষ, মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, টাইগার আছে, লায়ন আছে, সিংহ আছে, যা বলবে সবগুলো উন্নত জীব। স্যার কি করে বুঝলেন? উন্নত জীব মানে হচ্ছে উন্নত প্রাণী বা উন্নত জীব কথা লিখি। উন্নত জীব কথাটা এই জন্যই বলছি, যারা উন্নত জীব মানে যারা চোখে ভিজিবল, চোখে আমরা দেখতে পাচ্ছি। মানে আমি চোখের সামনে যা যা দেখতে পাচ্ছি সবাই কি এরা উন্নত জীব। ঠিক আছে, কিন্তু এই যৌন জননের আন্ডারে এমন একটা জীব আছে চোখে দেখা যাচ্ছে, অথচ ও কিন্তু একটি মাত্র জীব দিয়েই যৌন জনন সম্পন্ন করছে। আর সেটা কে? সেটা হচ্ছে কেঁচো। কেঁচো, ঠিক আছে। এই যে কেঁচো আছে, তো জানো ভালো করে, বর্ষাকালে দেখা যায়। এ কিন্তু একটি মাত্র জীব, এ একাই কিন্তু যৌন জনন সম্পন্ন করে। মানে নিজের, মানে এর এর যে শরীরটা আছে, এর শরীরটা হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ মানে এর নিজের শরীরেই কি করবে? ডিম্বাণু শুক্রাণু উৎপন্ন করে কি করে নতুন সন্তানের জন্ম দিতে পারে। এই জন্য আমরা এটাকে বলছি যে এটা একমাত্র ব্যতিক্রম, যে একটা জীব থেকেই কি হচ্ছে? যৌন জনন সম্পন্ন হচ্ছে। এটা কেমন জীব বলো? উভলিঙ্গ জীব। বলো এটা কি? উভলিঙ্গ। ঠিক আমরা কেমন? আমরা এক লিঙ্গ না আমরা উভলিঙ্গ? আমরা এক লিঙ্গ। পুরুষ তো পুরুষ, স্ত্রী তো স্ত্রী। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এবার শোনো মন দিয়ে। তাহলে এবার আমরা আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে অযৌন জনন। আর এই যৌন জননটা আমরা এটা নেক্সটে পড়বো। ঠিক আছে, তো চলো, যদি আমরা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি, তাহলে সেক্ষেত্রে একটি মাত্র জীব, যেমন কি অ্যামিবা। খুব ভালো করে বুঝো, অ্যামিবা। এই যে অ্যামিবা আছে, এটাও কিন্তু একটা জীব। এটা একটা কি বলো? জীব, অ্যামিবা। যদি বলি প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। তারপর আরো যেমন আছে মস, ফার্ম, ছত্রাক, এরকম অনেক জীব আছে। যেমন আছে ইস্ট, স্পাইরোগাইরা, হাইড্রা, প্ল্যানেরিয়া। দেখো যতগুলো নাম আমি লিখেছি প্রত্যেকটা এরা কিন্তু কি বলো? এরা হচ্ছে অনুন্নত জীব। মানে কি? এরা একদম নিম্ন শ্রেণীর জীব। এরা কিন্তু তোমার অযৌন জনন প্রক্রিয়া কিন্তু জনন সম্পন্ন করছে। এদের ক্ষেত্রে কিন্তু ওই পিতা মাতা দরকার পড়ে না, একাই ও জনন সম্পন্ন করতে পারে। নিজের শরীর থেকে নতুন জীব বানিয়ে দিল এই সমস্ত জীবগুলো। তো পরীক্ষায় এদের নাম আসবে, যে বলবেন এই এই প্রাণীটি বা এই জীবটি কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। তোমরা বলবে অযৌন জনন। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এবার যদি বলি স্যার না উভলিঙ্গ নয়, এদের ক্ষেত্রে বলবো এরা কিন্তু কি বলতো, মানে উভলিঙ্গ যখন বলছি কি না, এখানে পুরুষ এবং স্ত্রী দুটো ব্যাপার থাকছে। তাহলে তার মানে এখানে শুক্রাণু ডিম্বাণুর ব্যাপার আছে। এখানে কোনো রকম শুক্রাণু থাকে না, ডিম্বাণুও থাকে না। ব্যাপারটা কিরকম? এই হাতটা আছে, মনে করো হাতটা কেটে দিলাম, হাতটা নিজে বড় হয়ে একটা নতুন জীব হয়ে গেল, এইরকম ব্যাপারটা। তো এরা তো ছোট্ট জীব, এরা তো উন্নত জীব। এরা তো এমন তো নয় যে এরা অনেক বড় জীব, এমন নয়, এরা খুব ক্ষুদ্র জীব। বুঝলে? তোমাদের আরো ভালো করে বলি, যদি আমি বলি, আচ্ছা যতগুলো এখানে এক্সাম্পল দিয়েছি এরা সবাই কিন্তু মানে জীব, উদ্ভিদ তো নয়। যদি উদ্ভিদ বলি তো এরা তো সংখ্যা বাড়াচ্ছে। তো এদের কাদের মধ্যে ফেলবে? অযৌন জনন নাকি যৌন জনন? যৌন জনন। স্যার এখানে কি ওই পিতা গাছ থাকে, মাতা গাছ থাকে? গাছগুলো পিতা মাতা হয় না। গাছের যে ফুলগুলো, একটা হচ্ছে পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল। তোমার নাম শুনেছো আশা করি, এটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল।
তো কোন ফুলটা ফলে রূপান্তরিত হবে? স্ত্রী ফুলটা। তো স্যার যখন স্যার এই যে আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, উন্নত জীব কারা? মানুষ। তো মানুষের ক্ষেত্রে যেমন স্যার হ্যাঁ বিয়ে সম্পন্ন হলো, এই ছেলে মেয়ে আসলো স্যার, বিয়ে দিলাম, সন্তান হলো। তো এখানে গাছেদের ক্ষেত্রে কেমনি কি হয় স্যার? তো গাছেদের ক্ষেত্রে জননটা সম্পন্ন করাবে বাহক। সে বাহকটা কে? হতে পারে পাখি, মৌমাছি, বাতাস, জল, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝছো কি বুঝছো না? যেমন ধরে নাও মৌমাছি, এ কি করবে? পুরুষ ফুলে গিয়ে বসলো, ওখানে যে রেণুগুলো আছে, পরাগ রেণুগুলো, সেগুলো ওর গায়ে লাগলো। তো ওটা কি? ওটা হলো ওদের শুক্রাণুর মতো আচরণ করছে, মানে পুরুষের যে অংশ শুক্রাণু, ওই প্রজাপতি গিয়ে বা মৌমাছি গিয়ে বসে গেলো স্ত্রী ফুলে। ওখানে কি আছে? গর্ভরেণু, গর্ভধানী। ওখানে যখন বসলো ওর রেণুগুলো ওখানে গিয়ে পড়ে গেল, ওই যে পুরুষের অংশ মানে পুংরেণু, স্ত্রী রেণু মিলিত হয়ে হয়ে গেল ডিম্বাণু বা মানে জাইগোট। সেই জাইগোট থেকে নতুন জীব হয়ে গেল। নতুন জীব মানে কি? নতুন গাছের জন্ম নিচ্ছে। কিন্তু সেটা কিন্তু বীজে রূপান্তরিত হচ্ছে। সেই বীজটা যখন মাটিতে পড়ছে, উপযুক্ত পরিবেশ পেয়ে, কি কি লাগছে পরিবেশ? একটা হচ্ছে আলো, একটা বাতাস, একটা জল, এই তিনটে মেন অংশ যখন পেয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই একটা নতুন গাছে রূপান্তরিত হচ্ছে। কথা বুঝলি কি বুঝলি না? তাহলে গাছেদের কিন্তু যৌন জনন দেখতে পাচ্ছি। কথা বুঝলি কি বুঝলি না? কিন্তু এদের গাছেদের ক্ষেত্রে একটা স্পেশাল আছে একটা আবার, অঙ্গজ জনন। বলো অঙ্গজ জনন কিরকম? কোন একটা গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ কি বলে, একটা ডাল তুমি কেটে নিলে, ডালটাকে নিয়ে তুমি বাড়িতে এসে পুঁতে দিলে, গাছ হয়ে গেল না? ছিল একটা গাছ, হয়ে গেল দুটো গাছ। তো এটার নাম কি? অঙ্গজ জনন। তো এটাও কিন্তু এর আন্ডারে বলতেই পারি, যেখানে পিতা মাতা দরকার নেই, একটা মাত্র জীব থেকেই নতুন গাছ পেয়ে গেলাম। কথা বুঝছো কি বুঝছো না? তো এইরকম ভাবে আমাদের যেটা মেন আলোচনা আজকে হবে, সেটা হচ্ছে অযৌন জনন। বুঝছো? তো অযৌন জনন যে ঘটছে, সেগুলো প্রক্রিয়ার, এর মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে, ঠিক আছে? যেমন যদি আমি প্রথমে বলবো অ্যামিবা নিয়ে আলোচনা করব, তারপর করব প্লাজমোডিয়াম নিয়ে আলোচনা। তো অ্যামিবার যে মানে বিভাজন পদ্ধতি, যখন বলছি অযৌন, এর মানে পিতা মাতা দরকার নয়, একটি মাত্র জীব নিজের শরীরকে খণ্ড করে নতুন জীব বানিয়ে দেবে। এটার নামই হচ্ছে অ্যামিবার জনন পদ্ধতি। এটার নাম হচ্ছে বিভাজন পদ্ধতি। তো চলো আমরা এবার আলোচনা করছি ধীরে ধীরে। ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখবে, এগুলো লেখার দরকার নাই, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, খুব ভালো করে বোঝো। যদি প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে অ্যামিবা, অ্যামিবার জনন পদ্ধতি। তাহলে অ্যামিবার যে জনন হচ্ছে, মানে অ্যামিবার সংখ্যা বৃদ্ধি ঘটছে, সেটা কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে বিভাজন পদ্ধতি। বলো কোন পদ্ধতি? বিভাজন পদ্ধতি। তাহলে অ্যামিবা কোন প্রক্রিয়ার মাধ্যমে তার জনন সম্পন্ন করে? তোমরা বলবে বিভাজন পদ্ধতি। এই পদ্ধতিটা অযৌন জননের একটা অংশ, ঠিক? তো এটা কিরকম হয়? চলো আমি একটা চিত্র এঁকে দেখাই, তো তোমরা বলবে স্যার এটা একটা, তাহলে কি স্যার এটা? এটা একটা স্যার, এটা এটা একটা কি? এটা একটা অ্যামিবা। এই অ্যামিবার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ছোট একটা কি নিউক্লিয়াস। এবার কি হবে? এটা যখন দেখব যে এর শরীরের যে অংশটা একটা মানে এইরকম রূপ বানাবে, আর দিয়ে কি হবে? নিজেদের মধ্যে কি মানে এর মধ্যে এই যে আছে নিউক্লিয়াসটা, এটা কিন্তু ভাঙবে। তো ভাঙার জন্য কি হবে? এরকম একটা ফর্ম তৈরি হবে, দিয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে এই জায়গাটা চ্যাপ্টা হয়ে ভেঙে যাওয়ার চেষ্টা করছে। দিয়ে একটু পরে দেখতে পাবো যে এরকম হয়ে দুটো আলাদা ভাগ হয়ে গেছে। এর মানে কি প্রায় ভেঙে গেছে না? একটু পরে দেখতে পাবো যে এরকম হয়ে গেছে। দেখো ছিল কটা বলো অ্যামিবা? একটা। এখানে দেখো ভাঙতে শুরু করেছে, এখানে দেখো প্রায় খণ্ড হয়ে গেছে, এখানে পুরোপুরি আলাদা ভাগ হয়ে গেছে। তো এইটা যে হলো দেখো, একটা ছিল মাঝ বরাবর ভাঙার চেষ্টা করলো, দুটো আলাদা খণ্ড হয়ে গেল, এটার নাম বিভাজন পদ্ধতি। তাহলে এটার নাম কোন বিভাজন? যেটা দু ভাগে দুটো ভাগ হলো, এটার নাম দ্বিবিভাজন পদ্ধতি।
কি বলো, দ্বি বিভাজন পদ্ধতি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইংলিশে বলা হয় ফিশন। এর নাম কি? ফিশন। FISSION, ফিশন। ঠিক আছে, বিভাজন। কিন্তু এটা লিখতে যদি আবার এটা লিখে ফেলে এটা কিন্তু ভুলে যাবে আবার। এটা হচ্ছে ফিউশন, এটা ফিশন। এটার মানে ভাঙন, আর এটা মানে হচ্ছে সংযোজন। আবার 2 যদি বলি, চলো, সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি। দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে শিক্ষার্থীরা, ভালো করে বোঝো। এটাও কিন্তু একটা বিভাজন পদ্ধতি। খুব ভালো। আচ্ছা থাম, তুমি চিন্তা করছো কেন? আগে বুঝো, আগে শেষ করি আগে, যখন বলবো ক্লিয়ার না ক্লিয়ার তখন বলবে না ক্লিয়ার না বলবে। ঠিক আছে, আগে বুঝে নাও। তো যখন বলছি প্লাজমোডিয়ামের জনন বলছি, তো এটাও কিন্তু এক প্রকার বিভাজন, মানে ভাঙবে। কিরকম ব্যাপারটা দেখো, লক্ষ্য করো। যখনই বলছি আমি বিভাজন মানে ভাঙবে, কিন্তু যখন বলছিলাম দ্বি বিভাজন মানে ভেঙে দুটো হবে, কার ক্ষেত্রে? অ্যামিবার ক্ষেত্রে। কি যখন বলো প্লাজমোডিয়াম, দেখো কিরকম ভাবে ঘটছে, আর লক্ষ্য করো খালি। ঠিক আছে, তো এটা একটা মনে করো প্লাজমোডিয়াম। ঠিক, এটা একটা কি বলো? প্লাজমোডিয়াম। তো এর মধ্যে একটা কি থাকবে? একটা থাকবে, এমনি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো এর মধ্যে আরো কিছু আছে অঙ্গাণু, সবগুলো আমি আঁকছি না। এটা একটা প্লাজমোডিয়াম। ঠিক আছে, তো প্লাজমোডিয়াম যখন ভাঙতে রেডি হবে, তো ওর একটা দশা দেখা যাবে যার নাম হচ্ছে সাইজন দশা। ঠিক আছে, এই সাইজন দশায় কি হয়, এর মধ্যে এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা অনেকগুলো খণ্ডে ভাঙে। তো যখন ভাঙে, তো এর মানে ভেতরে কি হবে, এরকম বেশ অনেকগুলো কি হবে, এরকম ছোট ছোট কি হবে বলো, খণ্ড হবে। কিসের বলো তো? এই নিউক্লিয়াসটা ভেঙে, এটা যদি নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা ভেঙে অনেকগুলো খণ্ড তৈরি হবে। আর কি হবে, এই খণ্ডগুলো ভেঙে এইরকম তোমার বেশ কিছু পরিমাণে তৈরি হবে মেরুজয়েট। কি বলো? মেরুজয়েট। তো এই দেখতে মেরুগুলো এরকম দেখতে দেখতে হয় আর কি, আমি আঁকতে পারছি ঠিক মতো। ঠিক আছে, এরকম দেখতে কিন্তু তৈরি হচ্ছে তোমার মেরুজয়েট গুলো। ঠিক আছে, মানে একটা এরা কি বলতো, নতুন করে আবার এরা কি বানাবে, এরা আবার নতুন করে একটা নিউক্লিয়াস বানাবে। এই তাহলে এরা হচ্ছে কি মেরুজয়েট। ঠিক আছে, এই মেরুজয়েট গুলো কি করবে, তোমার একটা সময় পর দেখা যাবে যে এরা আলাদা করে তোমার কি হয়েছে বলতো, আলাদা করে সব বের হয়ে গেছে। হ্যাঁ, আলাদা করে সব এরা বেরিয়ে গিয়ে কি হবে, এরা আলাদা এক একটা সব কি হবে, নতুন করে তৈরি হবে প্লাজমোডিয়াম। তো ছিল মনে করো একটা, এখান থেকে দেখো নিউক্লিয়াসটা ভেঙে এভাবে দেখো 1 2 3 4 5 6 7 আরো একাধিক কি পেলাম, প্লাজমোডিয়াম। তাহলে একটা প্লাজমোডিয়াম ভেঙে অনেকগুলো পেলাম, বহু প্লাজমোডিয়াম পেলাম। তাই এটার নাম হচ্ছে বহু বিভাজন পদ্ধতি। বুঝছো? অবশ্য বিভাজন, কিন্তু এটা বহু বিভাজন। এদিকে তোমরা সহজেই বুঝতে পারছো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি বলো, বহু বিভাজন। কেমনি খেয়াল রাখবো স্যার? প্লাস, নামই তো প্লাস। প্লাস মানে স্যার যোগ, যোগ মানে স্যার বাড়বে, বাড়বে মানে বেশি, আর বেশি মানে স্যার বহু। ক্লিয়ার না? ক্লিয়ার না? মনে থাকবে? অ্যামিবা, অ্যামিবা, নামই তো এ আসছে, আর কি থাকবে? এ মানে অ্যাবসেন্ট, মানে নাই, মানে খুব কম। না মানে মিনিমাম তো দুটো, তাহলে মিনিমাম মিনিমাম দুটো, তাই এটার নাম দ্বিবিভাজন। আরে পাগলা, ভাঙলে তো দুটো হবে রে, ভাঙলে তো দুটো হবে মিনিমাম, তাহলে দ্বিবিভাজন। ও বলছে শূন্যটা, শূন্য ভাঙলোই না ওই। হয়েছে ক্লিয়ার? তো এতক্ষণ আমরা যেটা শিখলাম সবগুলো ছিল বিভাজন। একটা ছিল সিঙ্গেল দ্বিবিভাজন, একটা ছিল বহু বিভাজন। এবার আসবো কোরকোদ্গম, খুব ভালো করে বুঝবে। এই যে দেখো কোরকোদ্গম, খুব ভালো করে বোঝো। একে যদি তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এর মধ্যে একটা কথা লুকিয়ে আছে, কোরক। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এর মধ্যে কি লেখা আছে? কোরক। কোরক কথার মানে হচ্ছে বার্ড, বার্ড বা
আর এই যে প্রক্রিয়াটা হচ্ছে তার নাম বাডিং পদ্ধতি। বাডি, ঠিক। বার্ড কি জিনিস স্যার? ধরে নাও তোমার কোনো একটা জায়গা থেকে একটা জায়গা ফুলে বেরিয়ে গেল, ঠিক আছে, এই জায়গাটা ফুলে এরকম বেরিয়ে গেল, এটার নাম বার্ড। কি নাম বলো? বার্ড। তো দেখতে কেমন হয় স্যার? ধরে নাও আমি ছোট আঁকবো এখানে, এটা একটা জীব মনে করো, এখান থেকে এরকম, এই শোনো মন দিয়ে, এটার নাম হচ্ছে ইস্ট। কি নাম বলো? ইস্ট। এই ইস্ট একটা জীবের নাম। এই যে ইস্ট আছে এখান, এটা একটা জীব, ঠিক আছে, এই জীব থেকে এখানটা ছোট্ট এরকম একটা কি হলো, বার্ড উৎপন্ন হলো। বার্ড, বিইউডি, বার্ড। সময়ের সাথে সাথে কি হবে, এই যে জীবটা যা আছে এভাবে করে, এই জীবটা যা আছে, এই বার্ডটা এবার ধীরে কি বড় হবে। বার্ডটা কি বলে একটু করে বড় হবে। আর একটু যখন সময় দিচ্ছে তখন দেখতে পাচ্ছি এই যে জীবটা যা আছে, এই জীবটা দেখো, এই যে বার্ডটা দেখো, বার্ডটা কি হচ্ছে, বড় হচ্ছে না? কিছুক্ষণ পর দেখা যাবে যে এরকম একটা আলাদা একটা জীব আছে, এরকম একটা আলাদা একটা জীব আছে। দেখো তো কটা হলো তাহলে জীব? এখন দুটো হয়ে গেল। তার মানে এটার নাম ছিল ইস্ট, এটার নাম ছিল কি, কোরক, বা এটার নাম হচ্ছে বার্ড। এই বার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে দেখো এই বার্ড যখন বড় হতে হতে নতুন করে একটা আলাদা দেখো জীব হয়ে গেছে না, ছুটে বেরিয়ে গিয়ে, এটার নাম হচ্ছে কোরকোদ্গম পদ্ধতি। এই পদ্ধতি কে নিজের বংশ বিস্তার করে? ইস্ট। বুঝলে কি বুঝলে না? শোনো মন দিয়ে, ধ্যান দিয়ে বোঝো। এই যে ইস্টগুলো আছে আমার, ইস্টের চিত্রটা এমন না হয়, চিত্রটা এমন হতে পারে, চিত্রটা ধর না এমন আছে মনে কর, এখানে একটা হলো বার্ডিং হলো, এভাবে বার্ড হলো, এই যে থামনে, এই যে একটা বার্ড হলো। বার্ডটা সময় যত যাচ্ছে এই বার্ডটা দেখো বড় হলো, দেখো এরকম বার্ডটা বড় হলো, আর একটু পর দিয়ে দেখছি দুটো আলাদা তৈরি হয়ে গেছে জীব। তো এই বার্ডিংটা যেটা আছে, বার্ডিংটা এখানে হতে পারে বার্ডিং, বা এখানে হতে পারে, এদিকে সাইডে হতে পারে, উপরে হতে পারে। কিন্তু এই বার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে দেখো প্রথমে একটা খণ্ড বেরোলো, কোরক বেরোলো, কোরকটা দেখো সাইজে বড় হতে 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 দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন জীব সৃষ্টি হয়ে গেল। এটার নাম হচ্ছে কোরকোদ্গম বা বার্ডিং প্রক্রিয়া। বুঝতে পেরেছো? পরীক্ষায় প্রশ্ন আসবে বার্ডিং বা কোরকোদ্গম কার ক্ষেত্রে দেখা যায়? ইস্টের ক্ষেত্রে। শোনো, যতটা আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে স্যার, ইস্ট থেকে স্যার একটা কোরক স্যার বেরিয়ে গিয়ে আলাদা একটা জীব হয়ে যাচ্ছে, কিন্তু এমনও তো হতে পারতো যে এই যে এখানে আছে কোরকটা, এই কোরকটা বারবার বিভাজিত হয়ে 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 কি হচ্ছে, মানে এরকম এখানে এটা বিভাজিত হয়ে এরকম আরেকটা কোরক কিন্তু সৃষ্টি হলো মনে করো, এটা আরেকবার বিভাজিত হয়ে মনে করো এরকম আরো হলো সৃষ্টি কোরক মনে করো, এরকম বিভাজিত হয়ে এরকম আরো হলো সৃষ্টি কোরক মনে করো। যখন এরকম অনেকগুলো কোরক দেখা যাবে তখন এটার নাম হচ্ছে টরুলা দশা। টরুলা দশা, ঠিক আছে? টরু লাভ বলবে না আবার, হ্যাঁ, টরু লাভ বলবে না, এটা হচ্ছে টরুলা। হ্যাঁ, টরু লাভ না, আবার টরুলা দশা, ঠিক আছে? তো দেখো তো তাহলে এটার মধ্যে পার্থক্য কি? এখানে বিভাজিত হয়ে আলাদা ভেঙে মানে রূপান্তরিত হয়ে গেছে নতুন ইস্টে, কিন্তু এখানে দেখো সেটা কিন্তু বিভাজিত হচ্ছে না, মানে বিচ্ছিন্ন হচ্ছে না, বিভাজিত হচ্ছে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, সংখ্যা বাড়তে বাড়তে এরকম একটা আকার নিচ্ছে, তখন এটার নাম হচ্ছে টরুলা দশা হয়ে গেছে। এবার হচ্ছে হাইড্রা। হাইড্রা, তো হাইড্রার কেমন দেখা যায় পদ্ধতি? অবশ্যই কোরকোদ্গম, কোরক সৃষ্টি হবে, কিন্তু হাইড্রা আর ইস্টের মধ্যে পার্থক্য কি? যখন আমি হাইড্রার ছবি আঁকছি, এই হাইড্রার ছবি আঁকছি, এখানে কিন্তু কি থাকে বলো? কোর্সিকা থাকবে। কি থাকে বলো? কোর্সিকা থাকবে। যাই হোক, এভাবে কিন্তু কোর্সিকাগুলো আমরা দেখতে পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো তোমরা বুঝতে পারছো এভাবে কোর্সিকাগুলো থাকবে, আর এইখান থেকে কি হবে, একটা কোরক সৃষ্টি হবে। এখানে কি বলো, এরকম কোরক সৃষ্টি হবে। এই কোরক থেকে এখানে কিন্তু থাকবে কি থাকবে বলো? কোর্সিকা থাকবে। যখন কি হবে, আলটিমেটলি একটা সময় আসবে যখন এই জীবটার সঙ্গে, এই যে জীবটা আছে এই জীবটার সঙ্গে পাশাপাশি এই কোরকটা, এটাও কিন্তু এরকম একটা জীবে রূপান্তরিত হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে একটা সিঙ্গেল থেকে মানে হাইড্রা থেকে, একটা সিঙ্গেল হাইড্রা থেকে এর কোরকটা বৃদ্ধি পেয়ে
নতুন হাইড্রা পেয়ে গেলাম। এটা প্রক্রিয়ার নাম কি বলো? পরপত্র। ক্লিয়ার?